আচ্ছা, সবাই ভালো আছো তো? জি সবাই স্যার, ভিডিও আপনি কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। সবাই ভিডিও অন করো। স্যার আপনি শুরু করে দেন। সবাই আসছো? আচ্ছা, তোমাদের কি কালকে লেকচার হয়েছে? জি স্যার হয়েছে। কি পড়ানো হয়েছে? স্যার এমনিতে স্যার যা যা মানে পড়াবে ওগুলা বলছে এন্ড আগের গুলা একটু রিভিউ করছে। আচ্ছা, হাইপার সেনসিটিভিটি। তোমাদের কি সিস্টেম ব্যাকটেরিওলজি শুরু করছে নাকি ইমিউনোলজি পড়াচ্ছে কোনটা? ইমিউনোলজি রিভিউ করাচ্ছে। রিভিউ করানো হয়েছে? জি স্যার, একদম ইন্ট্রোডাকশন থেকে ইমিউনোলজি টাইপস থেকে স্টার্ট করে ক্লাসিফিকেশন এক্সাম্পল ওগুলি। আচ্ছা, একটা সিস্টেম ব্যাকটেরিওলজি শুরু করব। তার আগে হচ্ছে আমরা জেনারেল ব্যাকটেরিওলজির কিছু জিনিস শিখবো, ঠিক আছে? যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অনেক কিছু তো ভুলে গেছে, দেখা যাক কতটুকু মনে আছে। তাহলে প্রথমত আমরা একটু দেখি জেনারেল ব্যাকটেরিওলজি বা সিস্টেম ব্যাকটেরিওলজি পড়ার আগে আমরা যে মাইক্রো অর্গানিজমগুলো আছে সেগুলো একটু ডিফারেন্সগুলো মনে করি, ঠিক আছে? প্রথমত আমরা জানি যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল আছে কাদের ক্ষেত্রে? ব্যাকটেরিয়া, ফাঙ্গাই এদের ক্ষেত্রে আছে, প্যারাসাইটের ক্ষেত্রে থাকতে পারে, নাও থাকতে পারে, বাট ভাইরাসের ক্ষেত্রে কোনো সেল থাকে না। এগুলো কিন্তু তোমাদের পড়ানো হয়েছে, এগুলো মনে আছে কিনা তোমাদের? স্যার মনে নেই, কিন্তু মনে করতে হবে। জেনারেল ব্যাকটেরিওলজি কিছু মনে নাই? স্যার এমনি পড়াইছিল এগুলা স্যার। এগুলো তো আগেই পড়ানো হয়েছে, আমাদের প্রপার আগে পড়ানো হয়েছে এগুলো। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আবার একটু রিভিউ করি জিনিসগুলো। তাহলে প্রথমত আমাদের এই কম্পারিজনগুলো একটু দেখতে হবে। তাহলে দেখো, প্রথমত সেলওয়ালটা শুধুমাত্র ভাইরাসের ক্ষেত্রে থাকে না, প্যারাসাইটের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে থাকে না, বাকিদের ক্ষেত্রে সেলওয়ালটা থাকে। ডায়ামিটার এগুলো জানো তোমরা। হচ্ছে নিউক্লিক অ্যাসিড শুধুমাত্র ভাইরাসের ক্ষেত্রে হয়তো ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, আর বাকিদের ক্ষেত্রে হচ্ছে ডিএনএ আরএনএ দুইটাই থাকবে। নিউক্লিয়াস ভাইরাসে কোনো নিউক্লিয়াস থাকে না, আর ব্যাকটেরিয়াতে থাকে, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক নিউক্লিয়াস, ঠিক আছে? প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক এগুলো তোমরা জানো। তাহলে প্রোক্যারিওটিক নিউক্লিয়াস থাকবে হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, এবং ফাঞ্জাই, প্যারাসাইট এগুলোর ক্ষেত্রে ইউক্যারিওটিক নিউক্লিয়াস থাকবে। যেহেতু প্রোক্যারিওটিক নিউক্লিয়াস, সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকবে 70S রাইবোজোম এন্ড বাকিদের ক্ষেত্রে 80S রাইবোজোম। মাইটোকন্ড্রিয়া, ব্যাকটেরিয়াতে কোনো মাইটোকন্ড্রিয়া থাকবে না যেহেতু প্রোক্যারিওটিক নিউক্লিয়াস, আর ফাঞ্জাই, প্যারাসাইটের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট থাকবে।
আর ভাইরাসে তো নিউক্লিয়াসে থাকবে না, মাইটোকন্ড্রিয়ার প্রশ্নই আসে না। এটা হচ্ছে আউটার লেয়ারটা ইম্পর্টেন্ট। আউটার লেয়ার কার ক্ষেত্রে কি? তাহলে ভাইরাসের ক্ষেত্রে আমরা জানি যে একটা প্রোটিন ক্যাপসিড থাকে, প্রোটিন ক্যাপসিড থাকে বা লাইপোপ্রোটিন এনভেলপ, অর্থাৎ লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি একটা এনভেলপ থাকে। আর প্রত্যেকটা ভাইরাসের ক্ষেত্রে একটা প্রোটিন ক্যাপসিড থাকে, আর কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে একটা লাইপোপ্রোটিন এনভেলপ থাকে। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বাইরের যে সেল বা রিজিড ওয়ালটা থাকে সেটা হচ্ছে নরমালি তৈরি হয় পেপটিডোগ্লাইকেন দ্বারা। এগুলো তোমরা পড়ে আসছো, ব্যাকটেরিয়াল স্ট্রাকচারের মধ্যে পড়ে আসছিল। আর ফাঙ্গাইয়ের ক্ষেত্রে হচ্ছে কাইটিন থাকবে এবং প্যারাসাইটের ক্ষেত্রে মেমব্রেন থাকবে। মোটালিটি সাধারণত ভাইরাসের কোনো মোটালিটি থাকে না, ফাঞ্জাইয়েরও মোটালিটি নরমালি থাকে না, দুই একটা ছাড়া। আর ব্যাকটেরিয়া কিছু ক্ষেত্রে কিছু ব্যাকটেরিয়া মোটালিটি থাকে, আর প্যারাসাইটের ক্ষেত্রে মোস্ট অফ দ্য প্যারাসাইট মোটাইল। অ্যান্ড মেথড অফ রেপ্লিকেশন আপাতত দরকার নেই। তাহলে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেলের ডিফারেন্সটা তোমরা জানো। তোমরা যে কথা শুনতে না পেলে বা বুঝতে না পারলে বলবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেল সিস্টেম ব্যাকটেরিওলজিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের সিলেবাসের ক্ষেত্রে দেখবা যে 3 ভাগের 1 ভাগই কভার করবে হচ্ছে সিস্টেম ব্যাকটেরিওলজি। এটা অনেক বড়, প্লাস এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় এবং সারা জীবন এই সিস্টেম ব্যাকটেরিওলজিটাই লাগবে। তাহলে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেলের ডিফারেন্স মোটামুটি সবাই জানো, এগুলো ইন্টার লেভেলের পড়ে আসছো। তাহলে ডিএনএ নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে ডিএনএ থাকবে, ইউক্যারিওটিক ক্ষেত্রে থাকবে, প্রোক্যারিওটিক ক্ষেত্রে থাকবে না। প্রোক্যারিওটিক ক্ষেত্রে আমরা জানি কি ডিএনএটা কোথায় থাকে? নিউক্লিয়াসের বাইরে। মাইটোটিক ডিভিশন প্রোক্যারিওটিক ক্ষেত্রে হবে না, ইউক্যারিওটিক ক্ষেত্রে হবে। ক্রোমোজোম প্রোক্যারিওটিক ক্ষেত্রে ইউজুয়ালি একটা থাকে এবং ইউক্যারিওটিকের ক্ষেত্রে হচ্ছে মোর দেন ওয়ান। আর মেমব্রেন বাউন্ড অর্গানেলিসগুলো যেমন মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, প্যারাক্সিজোম এগুলো হচ্ছে প্রোক্যারিওটিক ক্ষেত্রে থাকবে না এবং ইউক্যারিওটিক ক্ষেত্রে থাকবে। অর্থাৎ মোট কথা হচ্ছে প্রোক্যারিওট বলতে আমরা এখানে বুঝতেছি ব্যাকটেরিয়া, ঠিক আছে? তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি কি থাকবে কি কি থাকবে না এগুলো এখন ভালো করে বুঝতে হবে। রাইবোজোমটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকবে হচ্ছে 70S এন্ড ইউক্যারিওটের ক্ষেত্রে থাকবে হচ্ছে 80S। এন্ড পেপটিডোগ্লাইকেন, সেলওয়ালা পেপটিডোগ্লাইকেন থাকবে কাদের ক্ষেত্রে? আমরা রেসপন্স করতে হবে। প্রোক্যারিওটের ক্ষেত্রে স্যার ওকে, তাহলে ইউক্যারিওটের ক্ষেত্রে পেপটিডোগ্লাইকেন, সেলওয়ালে থাকবে না। অনেক ক্ষেত্রে থাকে না সেলওয়াল, আর সেলওয়াল থাকলেও সেক্ষেত্রে পেপটিডোগ্লাইকেন থাকবে না। এরপর কোচ পোস্টুলেটস, এটা পড়ে আসছো, তাহলে এটা কার কার মনে আছে? মনে আছে কারো? না স্যার ভুলে গেছি। তাহলে বিজ্ঞানী রবার্ট কোচ, ঠিক আছে, উনি প্রথমত একটা ইনফেকশাস ডিজিজটা কেন হয় আগে তো ধারণা করতো যে একটা ডিজিজ হইলে এটা হচ্ছে কি বাতাস লাগছে, আমি বলতো না আগে, ওই যে তোমরা পড়ে আসছো না 1000 বছর ধরে জিনেদত্ত স্যার। তাহলে এরা হইলে কি বলতো? ওলা বিবি আসছে, জিনেদত্ত স্যার। পাই নাই স্যার। জিনে ধরা, ওলা বিবি আসছে, তারপরে বাতাস লাগছে, বিভিন্ন কথা বলতো আগের দিনে, ঠিক আছে? মানে এইগুলা যে অসুখগুলা যে কোনো একটা অর্গানিজমের জন্য হচ্ছে এই জিনিসগুলা কিন্তু আগে কেউ জানতো না, ঠিক আছে? আগে এই অসুখগুলোকে বিভিন্ন এই জিনে ধরা, বাতাস লাগছে এই ধরনের জিনিস মনে করতো সবাই। তো সর্বপ্রথম বিজ্ঞানী রবার্ট কোচ 1877 সালে প্রথমে ইনফেকশাস ডিজিজের কজ নির্ধারণ করেন। তাহলে প্রথমে তিনি কি বের করেন? অ্যানথ্রাক্সের জীবাণু বের করেন ক্যাটেল থেকে, এবং হিউম্যানের ক্ষেত্রে হচ্ছে টিউবারকুলোসিসের জীবাণু বের করেন।
তাহলে তার যে ফর্মুলাটা সেটাকে সাধারণত কোষ পোস্টুলেট বলা হয়। তাহলে সেটা হচ্ছে কোষ পোস্টুলেটটাকে, তাহলে প্রথমত অর্গানিজমটা মাস্ট বি আইসোলেটেড ফ্রম এভরি পেশেন্ট উইথ দ্য ডিজিজ। সাপোজ কারো টিবি হয়েছে, তাহলে যতজনের টিবি হয়েছে সবার ক্ষেত্রে এই টিবির জীবাণুটা থাকতে হবে, ঠিক আছে? তাহলে অর্গানিজম মাস্ট বি আইসোলেটেড ফ্রম এভরি পেশেন্ট উইথ দ্য ডিজিজ। তাহলে ওই সেম ডিজিজ যাদের যাদের আছে সবার ক্ষেত্রে অর্গানিজমটা পেতে হবে। দ্য অর্গানিজম মাস্ট বি আইসোলেটেড ফ্রি ফ্রম অল আদার অর্গানিজম। তাহলে অর্গানিজমটা অন্য যত অর্গানিজম আছে সবগুলো থেকে আলাদা হবে, ঠিক আছে? এবং গ্রোয়িং পিওর কালচার ইন ভিট্রো, ঠিক আছে? তাহলে এটা বাইরে এটা কালচার করা যাবে, কালচার করা যাবে এবং এটা অন্যান্য অর্গানিজম থেকে আলাদা হবে। তাহলে প্রথমত হচ্ছে অর্গানিজমটা প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে আমরা পাবো ওই সেম ডিজিজের, এবং অন্যান্য ডিজিজের অর্গানিজম থেকে ওই অর্গানিজমটা আলাদা হবে, এবং এটা অর্গানিজমটা ইন ভিট্রোতে কালচার করা যাবে। তাহলে ইন ভিভো ইন ভিট্রো এগুলো তো বুঝো নাকি? জি স্যার। ইন ভিভো মানে হচ্ছে মানুষের দেহে, আর ইন ভিট্রো মানে হচ্ছে মানে আলাদা করে ল্যাবের মধ্যে। তাহলে পিওর অর্গানিজম মাস্ট কজ দ্য ডিজিজ ইন এ হেলদি সাসেপ্টিবল অ্যানিম্যাল। তাহলে একটা পিওর অর্গানিজম, অর্থাৎ অর্গানিজমটা যখন কোনো অ্যানিমেলের দেহে ঢুকবে তখন সেটা অবশ্যই ডিজিজ প্রডিউস করবে। এটা হচ্ছে কোচ পোস্টুলেটের অনুযায়ী। তাহলে দ্য অর্গানিজম মাস্ট বি রিকভার্ড ফ্রম দ্য ইনকুলেটেড অ্যানিম্যাল। তাহলে যখন ওই ডিজিজটা হবে তখন অর্গানিজম সেই অ্যানিমেলটা থেকে অর্গানিজমটাকে আবার রিকভার করা যাবে। তাহলে এই কোচ পোস্টুলেটের কিছু লিমিটেশন আছে সব ক্ষেত্রে, অর্থাৎ এখানে যা যা বলা হয়েছে এটা সব ক্ষেত্রে সত্য না, ঠিক আছে? এগুলো গায়ে বইতে আছে, এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? কি কি সঠিক না কি কি সঠিক এগুলো একটু দেখে নিতে হবে। যেমন এখানে বলছে যে পিওর অর্গানিজম মাস্ট কজ ডিজিজ ইন এ হেলদি সাসেপ্টিবল অ্যানিম্যাল। তাহলে অর্গানিজম আমাদের বডিতে ঢুকলেই যে ডিজিজ হবে বিষয়টা এমন না, ঠিক আছে? এখানে কিন্তু বলছে অর্গানিজমটা আমাদের দেহে ঢুকলেই ডিজিজ হবে। তাহলে এখানে সব ক্ষেত্রে যে অর্গানিজমটার পরিমাণ আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ না ঢুকলে ডিজিজটা হবে না, ঠিক আছে? যেমন ধরো টাইফয়েডের জীবাণু একটা নির্দিষ্ট পরিমাণ যদি আমাদের বডিতে এন্টার না করে তাহলে ডিজিজটা হবে না। অর্থাৎ 10টা জীবাণু যদি 10টা ব্যাকটেরিয়া যদি ঢুকে তাহলে আমাদের কিছুই হবে না, কোনো ডিজিজ হবে না। কিন্তু যদি 1 লাখ 10 লাখ 20 লাখ এটা নির্দিষ্ট পরিমাণ যদি ঢুকে তাহলে সেক্ষেত্রে ডিজিজ। এগুলোর ফাংশন করার জায়গা, ঠিক আছে? সাইট অফ অ্যাকশন অফ পেনিসিলিন এন্ড সেফালোস্পোরিন, এবং সেল ওয়ালটা ডিগ্রেডেড বাই লাইসোজেন। তাহলে মোটামুটি সেল ওয়ালের ফাংশনগুলো জানবা। প্লাজমা মেমব্রেন কি করে জানতে হবে, রাইবোজোম প্রোটিন সিনথেসিস করে এটা সবাই জানো। নিউক্লিয়েড মানে হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। তাহলে এখানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমাদের মেইনলি হচ্ছে সেল ওয়াল, ক্যাপসুল, স্পোর, প্লাজমিড এই জিনিসগুলো জানতে হবে। তাহলে এখানে ফাংশনগুলো একটু দেখো। ক্যাপসুলের কাজ কি? অর্থাৎ ফ্যাগোসাইটোসিসের জন্য ক্যাপসুলটা বাধা দেবে। ক্যাপসুল যেসব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্যাপসুল থাকে ওইসব ব্যাকটেরিয়াকে ফ্যাগোসাইটোসিস করতে গেলে ক্যাপসুলটা বাধা দেবে। এরপর হচ্ছে পিলি, ফ্লাজেলা এগুলোর কাজ কি? Movement and পিলির কাজ হচ্ছে reproduction. Sir, movement and reproduction. বুঝি নাই, একটু জোরে বলো। না স্যার, এটা reproduction and movement. আচ্ছা, তাহলে এই যে আমাদের কম্পোনেন্টগুলো প্রত্যেকটার ফাংশনগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে?
ফ্লাজেলার কাজ কি? ফ্লাজেলা হচ্ছে মোটিলিটি করে। এত ব্যাকটেরিয়া, যেসব ব্যাকটেরিয়া ফ্লাজেলা আছে সেই সব ব্যাকটেরিয়াগুলো সাধারণত মোটাইল হয়। ফ্লাজেলা সবার ক্ষেত্রে থাকে না, যাদের ক্ষেত্রে থাকে তাদের ক্ষেত্রে সেই ব্যাকটেরিয়াটা মোটাইল হবে। স্পোর, স্পোরের কাজ কি একজন বলো? মাইশা ফারজানা, স্পোরের কাজ কি? কে পা তোমরা রেসপন্স করতেছো না কেন? স্যার স্পোরের কাজ হচ্ছে রেজিস্ট্যান্স টু দ্য ডিহাইড্রেশন, হিটস এন্ড কেমিক্যালস। অর্থাৎ একটা ব্যাকটেরিয়া, যাদের বিশেষ যেসব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে স্পোর থাকে সেসব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেই স্পোরটা ব্যাকটেরিয়াকে হিট, কেমিক্যাল, ডিহাইড্রেশন ইত্যাদির ক্ষেত্রে ইত্যাদির বিরুদ্ধে সাহায্য করবে। ঠিক আছে? অর্থাৎ হিট বা কেমিক্যাল ইত্যাদির প্রয়োগে ওই ব্যাকটেরিয়ার কোনো ক্ষতি হতে দিবে না। যেমন ধরো আমরা জানি যে যেসব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে স্পোর থাকে তাদেরকে মারতে হলে আমার কি লাগে? কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে? স্টেরিলাইজেশনে পড়ে আসছো? 100 ডিগ্রি। 121 121, ঠিক আছে? ওটাই কি বলে? প্রসেসটাই কি বলে? অটোক্লেভ। অটোক্লেভ। ঠিক আছে, অটোক্লেভিং। এই যে এগুলা কিন্তু আগের পড়া, এগুলা জাস্ট একটু রিভিউ করা হচ্ছে কেন, যাতে এখন আজকের সিস্টেম ব্যাকটেরিয়া যেটা পড়া শুরু করলে বুঝতে পারো। তাহলে স্পোরের কাজ হচ্ছে ব্যাকটেরিয়াটাকে এই যে হিট, ডিহাইড্রেশন, কেমিক্যাল ইত্যাদির বিরুদ্ধে হেল্প করা। ঠিক আছে? তাহলে যেসব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে স্পোর নাই তাদের ক্ষেত্রে আমরা বয়লিং করে তাদেরকে মারতে পারতেছি, কিন্তু যাদের স্পোর আছে তাদের ক্ষেত্রে আমরা বয়লিং দিয়ে তাদেরকে কিল করতে পারবো না। তাদের ক্ষেত্রে আমাদের এই অটোক্লেভিং করা লাগবে বা আরো বিভিন্ন প্রসেস, ইথিলিন অক্সাইড। আমরা প্লাজমিডটা কি তোমরা জানো? সার্কুলার ডিএনএ। সার্কুলার ডিএনএ কি করে? এটা বিভিন্ন জিন বহন করে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স এবং টক্সিনের জন্য। ঠিক আছে? এগুলো আগের পড়ে আসছো। এরপর গ্রানিউল, এরপর গ্লাইকোক্যালিক্স থাকে। যেসব ক্ষেত্রে গ্লাইকোক্যালিক্স থাকে, যেসব ব্যাকটেরিয়া গ্লাইকোক্যালিক্স থাকে সেসব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে সারফেসে অ্যাডহেরেন্স করতে সাহায্য করে। অর্থাৎ একটা নির্দিষ্ট সারফেসের ক্ষেত্রে ওই ব্যাকটেরিয়াটাকে সারফেসের সাথে লেগে থাকতে সাহায্য করবে, ডিজিজ প্রডিউসের ক্ষেত্রে হেল্প করবে। তাহলে এসেনশিয়াল কম্পোনেন্টগুলো কি, এগুলোর ফাংশনগুলো কি জানবা, আর নন এসেনশিয়াল কম্পোনেন্টগুলোর ফাংশনগুলো জানবা। এখন আসো গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ সেল। তো গ্রাম পজিটিভিটি বলতে কি বুঝো? মাহমুদ বলো। স্যার এটা গ্রাম স্টেন নিবে স্যার। গ্রাম স্টেন নিবে। গ্রাম স্টেন বলতে কি বোঝায়? স্যার কতগুলো স্টেনিং সলিউশন আছে ওগুলাতে দিলে স্যার কালার হবে আর কি। গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভ মানে আমরা প্রথমে একটা ব্যাকটেরিয়া নিয়ে ওটাকে যখন স্টেনিং করবো একটা স্যাম্পল নিয়ে, ঠিক আছে? স্টেনিং করলে আমরা প্রথমে কি দিব? ক্রিস্টাল ভায়োলেট। ক্রিস্টাল ভায়োলেট দিয়ে, এটা হচ্ছে প্রাইমারি স্টেন বলি আমরা। তাহলে প্রাইমারি স্টেন বা ক্রিস্টাল ভায়োলেট দিয়ে আমরা স্টেনিং করব। স্টেনিং করার পর আমরা এটাকে ডিকালারাইজেশন করব। তো ডিকালারাইজেশন করে কি দিয়ে? অ্যালকোহল অথবা অ্যাসিটন দিয়ে। ঠিক আছে? তাহলে যেসব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গ্রাম পজিটিভ যেগুলো সেগুলো ডিকালারাইজড হবে না। ঠিক আছে? কেন হবে না? এই যে এখানে অ্যান্সার আছে ফার্স্ট লাইনে। ঠিক আছে? তাদের ক্ষেত্রে পেপটিডোগ্লাইকেন লেয়ারটা অনেক থিকার হয়, মাল্টি লেয়ার হয়, এবং এই থিকার পেপটিডোগ্লাইকেনটা স্টেনটা পুরোটা নিয়ে নেওয়ার কারণে তখন ডিকালারাইজ করলে এটাকে ডিকালারাইজ করা যাবে না সহজে। কিন্তু যেহেতু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে তার পেপটিডোগ্লাইকেন লেয়ারটা থিনার থাকে, তাহলে সে স্টেনটা নিলেও ডিকালারাইজটা সহজে ডিকালারাইজড হয়ে যাবে, যেহেতু সেই স্টেনটা বেশি নিতে পারবে না। এবং গ্রাম নেগেটিভের ক্ষেত্রে লিপিডটা বেশি থাকে। বুঝা গেছে? জি স্যার। এরপর আমরা কি করি? স্টেন করি। তাহলে যেহেতু গ্রাম পজিটিভের ক্ষেত্রে প্রাইমারি স্টেনটা রিটেইন থাকে, তাহলে সে কাউন্টার স্টেন কি নিবে নাকি নিবে না?
নিবে না। সে নিবে না, যেহেতু তার প্রাইমারি স্টেনটাই রয়ে গেছে, তাই না? আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে যেহেতু ডিকালারাইজড হয়ে গেছে, সেহেতু সে প্রাইমারি স্টেনটা, সরি কাউন্টার স্টেনটা নিবে। তাহলে গ্রাম পজিটিভ যদি ক্রিস্টাল ভায়োলেট দেওয়ার হয়েছিল প্রথমে, তাহলে ক্রিস্টাল ভায়োলেট দেওয়ার কারণে সে ভায়োলেট কালার ধারণ করবে, তাহলে সেটাকে আমরা বলবো গ্রাম পজিটিভ। আর যেহেতু গ্রাম নেগেটিভ, সেগুলো কি ডিকালারাইজড হয়ে যাবে প্রাইমারি স্টেনটা। ডিকালারাইজড হওয়ার পরে সে তখন কি নিবে? কাউন্টার স্টেনটা নিবে। কাউন্টার স্টেনটা কি? কার্বল ফুকসিন। তাহলে এটা হচ্ছে রেড কার্বল ফুকসিনের স্টেনটা নিবে। তাহলে গ্রাম নেগেটিভ করে সাধারণত কি হবে? রেড। গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ডিফারেন্স? জি স্যার, বুঝছি। এরপরে গ্রাম পজিটিভের ক্ষেত্রে থাকবে, এই যে আমরা এখানে ছবি দেখতে পারি। দেখো, গ্রাম পজিটিভের ক্ষেত্রে পেপটিডোগ্লাইকান লেয়ারটা অনেক থিক, এন্ড গ্রাম নেগেটিভের ক্ষেত্রে পেপটিডোগ্লাইকান লেয়ারটা অনেক থিন, মাত্র 2 ন্যানোমিটার। আর গ্রাম পজিটিভের ক্ষেত্রে এই লেয়ারটা হচ্ছে 15 to 18 ন্যানোমিটার, অর্থাৎ অনেক মোটা। আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে অনেক পাতলা। এরপর আরো কিছু ডিফারেন্স আছে, যেমন টেইকোইক অ্যাসিড। গ্রাম পজিটিভের ক্ষেত্রে টেইকোইক অ্যাসিড থাকবে, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে থাকবে না। লাইপোপলিস্যাকারাইড বা এন্ডোটক্সিন থাকবে শুধুমাত্র গ্রাম নেগেটিভের ক্ষেত্রে, গ্রাম পজিটিভে কোনো এন্ডোটক্সিন থাকবে না। এখানে আরো কিছু ডিফারেন্স আছে, ছবি দেখলে বুঝতে পারবে। পেরিপ্লাজমিক স্পেস থাকবে গ্রাম নেগেটিভের ক্ষেত্রে, গ্রাম পজিটিভে থাকবে না। এটা আউটার মেমব্রেন থাকবে গ্রাম নেগেটিভে, গ্রাম পজিটিভে থাকবে না। ঠিক আছে, এই জিনিসগুলা পড়ে নেবা। এখন আসো টক্সিন, এক্সোটক্সিন এবং এন্ডোটক্সিন। এক্সোটক্সিন এবং এন্ডোটক্সিনের ডিফারেন্সটা একটু দেখবা, এগুলো এখন আর ডিটেলস পড়াচ্ছি না, তাহলে আজকে পড়াই হবে না। তাহলে এক্সোটক্সিনটা আমরা শুধু, এন্ডোটক্সিনটা শুধু এতটুকু মনে রাখো, এন্ডোটক্সিনটা শুধুমাত্র গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তৈরি হয়, আর এক্সোটক্সিনটা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুটার ক্ষেত্রেই এক্সোটক্সিনটা তৈরি হয়। এন্ডোটক্সিনের কিছু ইফেক্ট আছে, এন্ডোটক্সিনের ইফেক্টগুলো দেখবা, ফিভার, হাইপোটেনশন, এডেমা, কেমোটেক্সিস, ডিআইসি ইত্যাদি হয়। এরপর আসো কালচারের ক্ষেত্রে আমরা অনেকগুলো কালচার মিডিয়াম পড়ে আসছি, দেখি কার কয়টা মনে আছে বলো তো। একটা কালচার মিডিয়ামের নাম বলো। সাজিদ, আছো? জি স্যার। হ্যাঁ বলো, কয়েকটা কালচার মিডিয়ামের নাম বলো। স্যার নিউট্রিয়েন্ট এগার, ব্লাড এগার, তারপর পেকটন ওয়াটার। কমন গুলা বলো, আনকমন গুলা বলতেছে কেন? লাউনস্টেইন জেনসেন মিডিয়াম, ব্লাড এগার মিডিয়াম, স্টুয়ার্ট মিডিয়াম। ব্লাড এগার মিডিয়াম, চকলেট এগার মিডিয়াম, ঠিক আছে, অনেকগুলো আছে। দেখো, প্রথম হচ্ছে ব্লাড এগার। জি স্যার। ব্লাড এগার, চকলেট এগার, ঠিক আছে, নিউট্রিয়েন্ট এগার আছে, এরপর ম্যাককনকি এগার, হেয়ার মার্টিন মিডিয়াম, লোয়েনস্টাইন জেনসেন মিডিয়াম। মোটামুটি কমন গুলো সবার জানতে হবে, যেগুলো হচ্ছে সিলেক্টিভ সেগুলা ওই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে জানলেই হবে, কিন্তু যেগুলা কমন এগুলো সবার জানতে হবে। তাহলে মিডিয়ামগুলোর নাম সবার মনে আছে? মিডিয়ামগুলো একটু দেখে নেবা সবাই, কোন মিডিয়ামে কোন ব্যাকটেরিয়া কালচার করা হয়, ঠিক আছে, এই জিনিসগুলো দেখতে হবে। এগুলো নেক্সট ক্লাসে আমি ধরবো। এরপরে মেজর ব্যাকটেরিয়াল প্যাথোজেন। মেইনলি যে ব্যাকটেরিয়াগুলো আমরা পড়বো এখানে ওইগুলাই মোটামুটি দেওয়া আছে, এখানেও সবগুলো লাগবে না, সবগুলো ইম্পর্টেন্ট না। যেমন আজকে আমরা পড়বো গ্রাম পজিটিভ কক্কাই। তাহলে আমরা গ্রাম পজিটিভিটির ক্ষেত্রে ভাগ করতে পারি গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, আবার কক্কাই এবং ব্যাসিলি। ব্যাসিলিগুলোকে রড বলা হচ্ছে। তাহলে গ্রাম পজিটিভ কক্কাই, গ্রাম নেগেটিভ কক্কাই, গ্রাম পজিটিভ রডস, গ্রাম নেগেটিভ রডস, ঠিক আছে।
তাহলে গ্রাম পজিটিভ কক্কাই যেগুলো সেগুলো হচ্ছে স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, এই দুটাই মেনলি ইম্পর্টেন্ট, এই দুটাই আমরা পড়ব। গ্রাম নেগেটিভ কক্কাই, গ্রাম নেগেটিভ কক্কাইয়ের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে নেশেরিয়া, নাম শুনছো না, নেশেরিয়া, গনোরিয়া। জি স্যার। এরপর গ্রাম পজিটিভ রডস, গ্রাম পজিটিভ রডসের ক্ষেত্রে কর্নিব্যাকটেরিয়াম, ডিপথেরিয়া, লিস্টেরিয়া মনোসাইটোজেনাস, এরপর ব্যাসিলাস, ব্যাসিলাসের মধ্যে অনেকগুলো আছে, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, ব্যাসিলাস সিরিয়াস, ঠিক আছে, এরকম অনেকগুলো আছে। এরপর ক্লোস্ট্রিডিয়াম, ক্লোস্ট্রিডিয়ামের মধ্যে অনেক ইম্পর্টেন্ট আছে, ক্লোস্ট্রিডিয়াম টিটানাস, ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম, ঠিক আছে। তাহলে গ্রাম, এগুলো হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাসিলি। এরপর গ্রাম নেগেটিভ ব্যাসিলি, গ্রাম নেগেটিভ ব্যাসিলির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এন্টেরোব্যাকটেরিয়াসি। এন্টেরোব্যাকটেরিয়াসি গুলোকে একসাথে বলা হচ্ছে এন্টেরিক ট্র্যাক্ট অর্গানিজম, এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এন্টেরোব্যাকটেরিয়াসি, এগুলো সামনে আমরা পাবো। তাহলে এখানে আছে কি, কোলাই আছে, সালমোনেলা আছে, এরপর শিগেলা, ভিব্রিও কলেরা, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, হেলিকোব্যাক্টার পাইলোরি ইত্যাদি। এরপরে কিছু আছে গ্রাম স্টেনিং নিবে না, গ্রাম স্টেনিংই নিবে না, তাহলে সেক্ষেত্রে সেগুলোকে আমরা কি বলবো? আচ্ছা শোনো, 10 মিনিট পরে হয়তো তোমাদের কানেকশন চলে যাবে, তখন আবার সব কানেক্ট করবা, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। তাহলে যেগুলো গ্রাম স্টেন নিবে না সেগুলো কি কি স্টেন নিবে? কিছু আছে অ্যাসিড ফাস্ট স্টেন নিবে, যেমন হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রা ইত্যাদি। আবার কিছু আছে অব্লিগেট ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, সেগুলো কোনো স্টেনই নেবে না, ঠিক আছে, যেমন ক্ল্যামাইডিয়া, রিকেটশিয়া। তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের সিস্টেম ব্যাকটেরিওলজিতে আমরা এগুলো পড়বো। তাহলে আমরা এখন সিস্টেম ব্যাকটেরিওলজিটা শুরু করব। তাহলে প্রথমত আসে আমরা এখানে দেখলাম গ্রাম পজিটিভ কক্কার মধ্যে আছে কি স্টেফাইলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাস, ঠিক আছে। স্টেফাইলোকক্কাস দিয়ে আমরা প্রথমে শুরু করব। স্টেফাইলোকক্কাসকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে স্টেফাইলোকক্কাসের ক্ষেত্রে কোয়াগুলেস এনজাইম থাকে, তাহলে কিছু কিছু ক্ষেত্রে কোয়াগুলেস এনজাইম থাকে, কিছু ক্ষেত্রে থাকে না। তাহলে যাদের ক্ষেত্রে কোয়াগুলেস পজিটিভ হবে তাদেরকে আমরা বলছি কোয়াগুলেস পজিটিভ স্টেফাইলোকক্কাস, যেমন হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস, এবং কোয়াগুলেস নেগেটিভ স্টেফাইলোকক্কাস, স্টেফাইলোকক্কাস এপিডার্মিডিস এন্ড স্টেফাইলোকক্কাস সাবটোফাইটিকাস। তাহলে আমাদের স্টেফাইলোকক্কাসের আরো অনেকগুলা স্পেসিস আছে, সেগুলো আমাদের জানার দরকার নাই, ঠিক আছে। আমাদের মেইনলি হচ্ছে ক্লিনিক্যালি তিনটে স্টেফাইলোকক্কাস ইম্পর্টেন্ট, তাহলে এই তিনটা সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে প্রথমে আসো, এগুলো এখন কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিস আছে, প্রপার্টিসগুলো আমি একটু জানবো। তাহলে একটা গ্রাম স্টেন যখন আমরা করব স্টেফাইলোকক্কাসগুলোকে স্টেনিং করলে আমরা এগুলাকে মাইক্রোস্কোপে যদি দেখি আমরা এগুলোকে কিরকম দেখব? এগুলোকে আমরা দেখবো হচ্ছে গ্রেপ লাইক ক্লাস্টার, অর্থাৎ আঙ্গুরের থোকা, দেখছো? হ্যাঁ স্যার। আঙ্গুরের থোকা দেখতে যেরকম দেখা যায় ওই রকম ক্লাস্টার দেখা যাবে, বুঝছো, ক্লাস্টার শেপ। আর স্ট্রেপ্টোকক্কাই যেগুলো, স্ট্রেপ্টোকক্কাইগুলোকে আমরা দেখবো চেইন শেপ, অর্থাৎ একটার পিছনে একটা চেইনের মতো লেগে আছে, যে ইয়া দেখছো না, তসবি দেখছো না, তসবির মতো, তসবির দানাগুলো যেরকম একটার পর পর একটা থাকে, ওইরকম স্ট্রেপ্টোকক্কাইগুলো হচ্ছে ওইরকম। আর স্টেফাইলোকক্কাইগুলো হচ্ছে একটা ক্লাস্টার ফর্ম করে থাকবে, অর্থাৎ ইরেগুলার গ্রেপ লাইক ক্লাস্টার। তাহলে এই গ্রাম দুইটাই গ্রাম পজিটিভ, তাহলে দুইটা যখন গ্রাম পজিটিভ তখন আমরা দুইটাকে ডিফারেন্স করবো কিভাবে? মাইক্রোস্কোপে দেখে, এই যে একটা গ্রেপ লাইক ক্লাস্টার থাকবে স্টেফিলোকক্কাইয়ের ক্ষেত্রে, আর স্ট্রেপ্টোকক্কাইয়ের ক্ষেত্রে চেইন ফর্ম থাকবে, ঠিক আছে। এখানে স্ট্রেপ্টোকক্কাই পড়া হয়ে যাচ্ছে পাশাপাশি। এরপর হচ্ছে স্টেফাইলোকক্কাই প্রডিউস ক্যাটালেস, ভাইরাস স্ট্রেপ্টোকক্কাই ডাজ নট প্রডিউস ক্যাটালেস। তাহলে সকল স্ট্রেপ্টোকক্কাস, যত স্টেফাইলোকক্কাই আছে সকল স্টেফাইলোকক্কাই, এখানে আমরা যে তিনটা পড়লাম
স্টেফিলোকাস অরিয়াস, স্টেফিলোকাস এপিডার্মিডিস, স্টেফিলোকাস সেপ্টোফাইটিকাস, তিনটাই হচ্ছে ক্যাটালেস প্রডিউস করবে। ঠিক আছে, বাট স্ট্রেপ্টোককাই ক্যাটালেস প্রডিউস করবে না। তাহলে ক্যাটালেস হচ্ছে একটা এনজাইম যেটা হচ্ছে ওই ব্যাকটেরিয়াগুলোর ক্ষেত্রে থাকবে। এবং এই ক্যাটালেসের কাজ কি? ক্যাটালেসটা হচ্ছে যখন হাইড্রোজেন পারক্সাইডের সংস্পর্শে আসবে তখন এটা হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে ওয়াটার এবং অক্সিজেনে পরিণত করবে। এন্ড থার্ড হচ্ছে স্টেফিলোককাসের তিনটে ইম্পর্টেন্ট স্পিসিস আছে, সেটা হচ্ছে স্টেফিলোকাস অরিয়াস, এপিডার্মিডিস এন্ড সেপ্টোফাইটিকাস। তাহলে এই তিনটার মধ্যে আবার আমরা পার্থক্য করি কিভাবে? একটু আগে আমরা যে ক্লাসিফিকেশনটা দেখলাম এইভাবে পার্থক্য করতেছি কোয়াগুলেস দিয়ে। তাহলে স্টেফিলোকাস অরিয়াসটা হচ্ছে কোয়াগুলেস পজিটিভ, আর স্টেফিলোকাস এপিডার্মিডিস এন্ড সেপ্টোফাইটিকাস হচ্ছে কোয়াগুলেস নেগেটিভ। এন্ড স্টেফিলোকাস অরিয়াস আবার একটা পিগমেন্ট প্রডিউস করে, সেটা নাম হচ্ছে স্টেফিলোজ্যান্থিন। এই পিগমেন্টের কারণে স্টেফিলোকাস অরিয়াসকে যখন আমরা কালচার করি, কালচার করলে স্টেফিলোকাস অরিয়াস একটা কালার প্রডিউস করে, সেই কালারটা কি? গোল্ডেন ইয়েলো কালার। ঠিক আছে, বুঝতেছো তোমরা পড়াগুলা? জি স্যার। জি স্যার। তাহলে এগুলা লাগবে সামনে, এগুলো ভালো করে বুঝে নাও। তাহলে স্টেফিলোকাস স্ট্রেপ্টোকাস দুইটা হচ্ছে গ্রাম পজিটিভ। তাহলে দুইটার মধ্যে আমরা ডিফারেন্স করব কি দিয়ে? ক্যাটালেস। ক্যাটালাস পরে আসবে। প্রথমে আমরা মাইক্রোস্কোপে নিচে দেখলে আমরা কি দেখব? একটা হচ্ছে গ্রেপ ব্ল্যাক স্ট্রাকচার, আরেকটা চেইন লাইন। ভায়োলেট হচ্ছে গ্রেপ লাইক। তাহলে স্টেফিলোকাসটা হবে গ্রেপ লাইক স্ট্রাকচার, আর স্ট্রেপ্টোকাসটা হবে চেইন ফর্ম। সেকেন্ড আরেকটা পার্থক্য করতে পারবো স্টেফিলোকাস আর স্ট্রেপ্টোকাস, সেটা হচ্ছে ক্যাটালেস দিয়ে। তাহলে সকল স্টেফিলোকাস হচ্ছে ক্যাটালেস পজিটিভ হবে এবং স্ট্রেপ্টোকাস গুলো ক্যাটালেস নেগেটিভ। এন্ড স্টেফিলোকাসের যে তিনটে স্পিসিস আছে সেগুলোকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব? কোয়াগুলেস এনজাইমের মাধ্যমে। কোয়াগুলেস এনজাইমের মাধ্যমে। তাহলে যেহেতু স্টেফিলোকাস অরিয়াসটা হচ্ছে কোয়াগুলেস পজিটিভ, আর স্টেফিলোকাস এপিডার্মিডিস এন্ড সেপ্টোফাইটিকাস এগুলো হচ্ছে কোয়াগুলেস নেগেটিভ। এছাড়া আরো কিছু আছে স্টেফিলোকাস অরিয়াস, যেটা অরিয়াসটা হচ্ছে স্টেফিলোজ্যান্থিন নামক একটা পিগমেন্ট প্রডিউস করবে, যেটার মাধ্যমে সে কালচার মিডিয়ামে, ঠিক আছে, স্টেফিলোকাস কালচার করা হয় কি কি মিডিয়ামে, এগুলো আমরা সামনে পাবো। ব্লাড এগার মিডিয়াম, নিউট্রিয়েন্ট এগার মিডিয়াম, ঠিক আছে। তাহলে এগুলোর মধ্যে, এই মিডিয়ামগুলোর মধ্যে যখন আমরা এটাকে কালচার করব, কালচার করলে তখন এটা একটা কালার প্রডিউস করবে। সেটা কি কালার? গোল্ডেন কালার, গোল্ডেন ইয়েলো কালার, ঠিক আছে। এরপর আসো স্টেফিলোকাস অরিয়াস ফার্মেন্টস ম্যানিটল এন্ড হেমোলাইজেস রেড ব্লাড সেল। তাহলে স্টেফিলোকাস অরিয়াস ম্যানিটল ফার্মেন্ট করবে এবং রেড ব্লাড সেলকে হেমোলাইজ করবে। যেহেতু ব্লাড এগার মিডিয়ামে যখন আমরা দিব তখন একটা হেমোলাইসিস ফর্ম হবে, ঠিক আছে, একটা হেমোলাইটিক এরিয়া ফর্ম হবে, এটা সামনেও পাবা। তাহলে একটা হেমোলাইটিক এরিয়া ফর্ম হবে যখন ব্লাড এগার মিডিয়ামে আমরা স্টেফিলোকাস অরিয়াসটাকে দিব, এবং এটা ম্যানিটলটাকে ফার্মেন্ট করবে, কিন্তু অপর দুইটা করবে না। স্টেফিলোকাস এপিডার্মিডিস এন্ড সেপ্টোফাইটিকাস এগুলো এই কাজগুলো করবে না, ঠিক আছে। এরপর মোর দ্যান 90% অফ স্টেফিলোকাস অরিয়াস স্ট্রেনস কন্টেন্স প্লাজমিড দ্যাট এনকোড বিটা ল্যাকটামেজ। বিটা ল্যাকটামেজ কি জিনিস এগুলো তোমরা পড়ে আসছো, মনে আছে কিনা? বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক গুলাকে কি করে? বিটা ল্যাকটামেজটা, তাহলে বিটা ল্যাকটামেজ এনজাইমটা হচ্ছে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। যেগুলা কি কি বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক আছে বলো? রেসপন্স করতে হবে তো। বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের নাম ভুলে গেছো? বলো, হচ্ছে তো পেনিসিলিন আর সেফালোস্পোরিন। তাহলে পেনিসিলিন, সেফালোস্পোরিন এগুলো হচ্ছে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকগুলোর মধ্যে বিটা ল্যাকটাম নামক একটা রিং থাকে। তাহলে এই স্টেফিলোকাস অরিয়াস যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়ার মধ্যে 90% স্টেফিলোকাস অরিয়াসের ক্ষেত্রে বিটা ল্যাকটামেজ নামক একটা এনজাইম থাকবে,
অর্থাৎ যে প্লাজমিডটা থাকবে সেই প্লাজমিডে বিটা ল্যাকটামেজ এনজাইমটা থাকবে। এই এনজাইমটা তখন এই পেনিসিলিন, সেফালোস্পোরিন এইগুলাকে ডিগ্রেড করবে। এই জন্য সাধারণত স্টেফিলোকোকাস অরিয়াসের ক্ষেত্রে পেনিসিলিন, সেফালোস্পোরিন কম কাজ করবে। ঠিক আছে, এরপরে স্টেফিলোকোকাস গুলো হচ্ছে নন স্পোর ফর্মিং, কোনো স্পোর ফর্ম করবে না। ঠিক আছে, নন মোটাইল, এগুলা মোটাইল না, এবং অ্যারোবিক। এগুলার বেঁচে থাকতে হলে কি লাগবে? অক্সিজেন লাগবে। এবং এগুলা ইউজুয়াল যে ব্যাকটেরিওলজিক্যাল মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলোতে এগুলা গ্রো করবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে মোটামুটি স্টেফিলোকোকাসের প্রপার্টিস। এরপর আসো হ্যাবিটেট অ্যান্ড ট্রান্সমিশন। তাহলে স্টেফিলোকোকাস অরিয়াসের মেইন রিজার্ভয়ার কে? হিউম্যানস। তাহলে হিউম্যানস আর দ্য রিজার্ভয়ার ফর স্টেফিলোকাই। তাহলে স্টেফিলোকোকাস অরিয়াস যেটা, সেটা মেইনলি থাকে হচ্ছে আমাদের নাকের মধ্যে, আমাদের প্রত্যেকের নাকেই আছে স্টেফিলোকোকাস অরিয়াসটা। ঠিক আছে, এটা কলোনি করে কোথায়? দ্য মেইন সাইট অফ কলোনাইজেশন অফ স্টেফিলোকোকাস অরিয়াস ইজ দ্য নোজ। ঠিক আছে, এরপর আসো নোজ ছাড়া কোথায় থাকতে পারে? সেটা হচ্ছে স্কিন। আমাদের স্কিনেও কি আছে? স্টেফিলোকোকাস অরিয়াস আছে। তাহলে নর্মালি দেখো আমাদের অনেকের কি হয়, একটু স্ক্র্যাচ হইলে কি হয়? এখানে পাস জমে যায় অনেক সময়। কেন পাসটা কেন জমে? ওই স্টেফিলোকোকাস অরিয়াসের ইনফেকশনের মাধ্যমে। তাহলে দ্য স্কিন স্পেশালি অফ হসপিটাল পার্সোনেল অ্যান্ড পেশেন্ট। সবাই জয়েন করছো? আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার।
ঠিক আছে, আমরা আবার শুরু করতেছি। তাহলে স্টেফিলোকাস অরিয়াস, স্টেফিলোকাস অরিয়াসের ক্ষেত্রে মেইন সাইট অফ কলোনাইজেশন কোনটা? নোজ, নাক। মেইন হচ্ছে নোজ, সেকেন্ড হচ্ছে স্কিন, ঠিক আছে। এবং থার্ডলি আরেকটা স্থানে পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে 5% ওমেনের ক্ষেত্রে, অলসো ফাউন্ড ইন দ্য ভ্যাজাইনা অফ অ্যাপ্রক্সিমেটলি 5% অফ ওমেন। তাহলে এটা হচ্ছে স্টেফিলোকাস অরিয়াসের সাইট অফ কলোনাইজেশন, এই তিনটা মেইনলি হচ্ছে নোজ, সেকেন্ড হচ্ছে স্কিন, থার্ড হচ্ছে ভ্যাজাইনা। And Staphylococcus epidermidis is found primarily on the human skin. তাহলে Staphylococcus epidermidisটা মেইনলি আমাদের কলোনাইজেশন করতেছে কোথায়? হিউম্যান স্কিনে। এবং এই ব্যাকটেরিয়াটা হচ্ছে নর্মালি আমাদের কোনো ডিজিজ প্রডিউস করে না, শুধুমাত্র ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে কোনো ডিভাইস ইউজ, প্রস্থেটিক ডিভাইস ইউজ করা হচ্ছে, তাদের ক্ষেত্রে সাধারণত এটা ডিজিজ প্রডিউস করে। প্রস্থেটিক ডিভাইস কি হতে পারে? যেমন ধরা ক্যানুলা, আমরা যখন হসপিটালে ভর্তি থাকি তখন হাতের মধ্যে কি থাকে? ক্যানুলাটা যদি বেশি দিন হয়ে যায়, ঠিক আছে, ক্যানুলাটা যদি মোর দেন 3 ডেজ বা একটা নির্দিষ্ট সময় বেশি হয়ে গেলে, তখন সাধারণত ওই ক্যানুলার মাধ্যমে সে ব্লাড স্ট্রিমে প্রবেশ করে আমাদের ডিজিজ প্রডিউস করতে পারে, ঠিক আছে। স্টেফিলোকাস এপিডার্মিডিস, তাহলে এটা মনে রাখো যে স্টেফিলোকাস এপিডার্মিডিসটা মেইনলি হচ্ছে প্রস্থেটিক ডিভাইস যেখানে ইউজ করা হয় সেখানে ডিজিজ বেশি প্রডিউস করবে, ঠিক আছে। And Staphylococcus saprophyticus is found primarily on the mucosa of the genital tract of young women. তাহলে জেনিটাল ট্র্যাক্ট অফ দ্য ইয়ং ওমেনের ক্ষেত্রে Staphylococcus saprophyticusটা পাওয়া যাবে। And from that site can ascend into the urinary bladder, can cause urinary tract infection. তাহলে ওই জেনিটাল ট্র্যাক্ট থেকে এটা সাধারণত ইউরিনারি ট্র্যাক্টে প্রবেশ করে। যেহেতু অ্যানাটমি সবাই পড়ে আসছো, যেহেতু ফিমেল জেনিটাল ট্র্যাক্টটা কি ইউরিনারি ট্র্যাক্টের খুব কাছাকাছি থাকে, সে কারণে এখান থেকে সরাসরি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা বেশি হয়। এবং এটার জন্য ইয়ং ওমেনদের ক্ষেত্রে এই Staphylococcus saprophyticusটা দায়ী। আরও আছে ইকোলাই আছে, ইকোলাইটা হচ্ছে মেইন, সেকেন্ড হচ্ছে Staphylococcus saprophyticus, ঠিক আছে। এখানে বুঝছো? এখানে কোনো সমস্যা আছে? না স্যার। হ্যাঁ স্যার। তাহলে Staphylococcus aureus এটা মেইনলি থাকে হচ্ছে নোজে, সেকেন্ডলি স্কিনে, থার্ডলি হচ্ছে জেনিটাল ট্র্যাক্টে। তাহলে এই তিনটা সাইটে হচ্ছে মেইনলি Staphylococcus aureusটা থাকে, আর Staphylococcus epidermidisটা মেইনলি স্কিনে থাকে, আর saprophyticusটা মেইনলি জেনিটাল ট্র্যাক্টে থাকে অফ ইয়ং ওমেন, সবার ক্ষেত্রে না, জেনিটাল ট্র্যাক্ট অফ ইয়ং ওমেন। তাহলে এখন আসো Staphylococcus aureus। Staphylococcus aureus কিছু টক্সিন প্রডিউস করে, ঠিক আছে, কিছু টক্সিন প্রডিউস করে, কিছু এনজাইম প্রডিউস করে। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো সবাই ভালো করে জানতে হবে। এই টক্সিনগুলো কি কি টক্সিন প্রডিউস করে, কোনটার কাজ কি, এন্ড কি কি এনজাইম প্রডিউস করে, কোনটার কাজ কি, ঠিক আছে। টক্সিনগুলো ভালো করে জানো। তাহলে Staphylococcus aureus কি কি টক্সিন প্রডিউস করে? মেইনলি হচ্ছে এন্টেরোটক্সিন। তাহলে এখানে যে টক্সিনগুলো প্রডিউস করছে, এগুলো টক্সিনগুলো কি ধরনের টক্সিন? এক্সোটক্সিন না এন্ডোটক্সিন? এক্সোটক্সিন। যেহেতু এটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আমরা জানি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া অ্যান্টিটক্সিন প্রডিউস করতে পারে না, ঠিক আছে। সেহেতু এখানে যতগুলো টক্সিন আছে সবগুলো হচ্ছে কি এক্সোটক্সিন। তাহলে এখানে প্রথম হচ্ছে এন্টেরোটক্সিনটা কি করে? নাম দিয়ে বোঝা যাচ্ছে এন্টেরিক ট্র্যাক্টে ডিজিজ করবে। এন্টেরোটক্সিন এন্টেরিক ট্র্যাক্টে ডিজিজ করবে। তাহলে এন্টেরোটক্সিনটা কি করে? এন্টেরিক ট্র্যাক্টে করে হচ্ছে মেইনলি ফুড পয়জনিং। তাহলে causes food poisoning characterized by prominent vomiting and watery non-bloody diarrhea। তাহলে এই ফুড পয়জনিংটার ক্যারেক্টারিস্টিকটা কেমন হবে? ভমিটিংটা বেশি থাকবে এবং ডায়রিয়াটা কম থাকবে। ভমিটিংটা বেশি থাকবে, ডায়রিয়া কম থাকবে। তাহলে প্রমিনেন্ট ভমিটিং অ্যান্ড ওয়াটারি নন ব্লাডি ডায়রিয়া হবে। তাহলে এখানে মেইন হচ্ছে ভমিটিংটা হবে। এবং এন্টেরোটক্সিনটা সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে। সুপার অ্যান্টিজেন কি? এগুলা তোমরা মোটামুটি ইয়েতে পড়ে আসছো, ইমিউনোলজিতে পড়ছো না?
তাহলে সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে অ্যান্টিটক্সিনটা, এবং এটা করবে কি ফুড পয়জনিং। এরপর আসে টক্সিক শক সিনড্রোম টক্সিন। তাহলে টক্সিনটার নাম হচ্ছে টক্সিক শক সিনড্রোম টক্সিন। তাহলে টক্সিক শক সিনড্রোম টক্সিনটা কি করবে? টক্সিক শক সিনড্রোম করবে। তাহলে এটা নামের মধ্যেই ডিজিজটা আছে, টক্সিক শক সিনড্রোম করবে। তাহলে এটা কাদের ক্ষেত্রে মেইনলি করে? স্পেশালি ইন ট্যাম্পন ইউজিং মেনস্ট্রুয়েটিং ওমেন অর ইন ইন্ডিভিজুয়াল উইথ ওন্ড ইনফেকশন। তাহলে যাদের ক্ষেত্রে ওন্ড ইনফেকশন আছে অথবা যেসব মেনস্ট্রুয়েটিং ওমেনরা ট্যাম্পন ইউজ করে তাদের ক্ষেত্রে এই টক্সিক শক সিনড্রোমটা হতে পারে। এরপরে 3 নম্বরের টক্সিনটা হচ্ছে এক্সফোলিয়েটিন। তাহলে এক্সফোলিয়েটিনটা করবে হচ্ছে স্ক্যালডেড স্কিন সিনড্রোম ইন ইয়ং চিলড্রেন। ঠিক আছে, স্ক্যালডেড স্কিন সিনড্রোম ইন ইয়ং চিলড্রেন। তাহলে এই যে এখানে ছবি দেখো, স্ক্যালডেড স্কিন সিনড্রোমটা কি জিনিস? তাহলে এক্সফোলিয়েটিং যে টক্সিন সেটা করবে স্ক্যালডেড স্কিন সিনড্রোম। এরপর হচ্ছে আলফা টক্সিন। আলফা টক্সিন মার্কড নেক্রোসিস অফ দ্য স্কিন অ্যান্ড কজেস হেমোলাইসিস। তাহলে নেক্রোসিস করবে এবং হেমোলাইসিস করবে আলফা টক্সিনটা। অ্যান্ড লাস্টলি হচ্ছে পিভি লিউকোসিন। তাহলে লিউকোসিডিন কি করবে? লিউকোসিডিনের কাজ হচ্ছে, নাম দিয়ে বোঝাচ্ছে লিউকো। লিউকো মানে কি? হোয়াইট ব্লাড সেল বোঝাচ্ছে। তাহলে লিউকোসিডিন, সিডিন মানে হচ্ছে কিল করা। লিউকোসিডিনটার কাজ কি? হোয়াইট ব্লাড সেলকে কিল করবে। তাহলে ইট ইজ এ পোর ফর্মিং টক্সিন দ্যাট কিলস সেলস স্পেশালি হোয়াইট ব্লাড সেলস অ্যান্ড ড্যামেজিং সেল মেমব্রেন। তাহলে সেল মেমব্রেনে পোর তৈরি করবে, পোর তৈরি করে সেল মেমব্রেনকে ড্যামেজ করবে এবং তার মাধ্যমে হোয়াইট ব্লাড সেলগুলোকে কিল করবে। তাহলে এটা কাজ হচ্ছে লিউকোসিডিনের কাজ। তাহলে মোটামুটি এই হচ্ছে টক্সিনগুলো। এই টক্সিনগুলোর নাম জানবা, ফাংশনগুলো জানবা। তারপর আসে এনজাইম। এনজাইমগুলোর মধ্যে আমরা দুইটা অলরেডি পড়ে ফেলছি, ক্যাটালেস, কোয়াগুলেস। ক্যাটালাইজের কাজ কি? এটা হাইড্রোজেন পারঅক্সাইডকে ডিগ্রেড করে ওয়াটার এবং অক্সিজেনে কনভার্ট করবে। কোয়াগুলেসের কাজ হচ্ছে এটা প্লাজমাকে ক্লট করবে। কোয়াগুলেস নামের মধ্যে আছে, কোয়াগুলেশন করবে। তাহলে প্লাজমাকে ক্লট করবে অ্যান্ড serves to all of the infected site, thereby retarding the migration of neutrophils into the site. অর্থাৎ এটা কোয়াগুলেস করে কি করবে? অর্থাৎ সে যে জায়গায় ইনফেকশন করবে ওই জায়গায় সে কোয়াগুলেস এনজাইমের মাধ্যমে একটা কোয়াগুলেশন বা একটা ওয়াল তৈরি করবে। একটা ওয়াল তৈরি করলে তখন সেই ওয়ালের মধ্যে দিয়ে কি হবে? নিউট্রোফিলগুলো আর ঢুকতে পারবে না। তাহলে নিউট্রোফিলগুলো যদি ঢুকতে না পারে তখন কি হবে? তখন ব্যাকটেরিয়াগুলোকে কেউ কিল করতে পারবে না। স্যার ক্লাসের টাইম শেষ হয়ে যাবে। স্যার ক্লাসের টাইম শেষ হয়ে যাবে, 12টা বেজে যাচ্ছে। আচ্ছা আমরা এটা শেষ করি, এনজাইমটা শেষ করি। তাহলে ক্যাটালেস, কোয়াগুলেস, ফিব্রিনোলাইসিন। স্যার পার্সেন্টেজটা রোল 24 মোহাম্মদ। প্রেজেন্ট স্যার।